হ্যালো এভরিওয়ান, ক্লাস 11 এর জন্য সেমিস্টার 1 এর জন্য বেসিক্যালি রায় মার্টিন কোশ্চেন পেপার থেকে মডেল কোশ্চেন পেপার 25 আমি সলিউশন করছি উইথ এক্সপ্লানেশন, এবং 25, 26, 27, 28 পরপর 4টা ভিডিও আসবে যা সলিউশন করে দেবো উইথ এক্সপ্লানেশন। যারা সেমিস্টার 1 এর ক্যান্ডিডেট আছো তারা এই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে তোমাদের ক্ষেত্রে খুব বেনিফিট হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কোশ্চেন আমরা দেখবো। তাহলে 1 নম্বর কোশ্চেন বলছে নিচের কোন জোটটি নিচের কোন জোটটি কি বলছে, নিচের কোন জোটটি গুণানুপাত সূত্র প্রদর্শন করে। প্রথমে আমাদের বলতে হবে যে গুণানুপাত সূত্র কি বলছে। গুণানুপাত সূত্র বলছে দুটি যৌগ, যে যৌগের মধ্যে একটা ফিক্সড থাকবে আর একটা কি হবে, সরল অনুপাতে যুক্ত হবে। তো একদম যদি নর্মাল ভাষায় আমরা বলতে চাই, তাহলে যেখানে এক্সাম্পলটা আমরা জানি CO এবং CO2, তোমরা 4টা সূত্র, যে গুণানুপাত, মিথানুপাত, স্থিরানুপাত, যে সূত্রগুলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, এবং এইগুলো পড়ে নেবে এবং তাদের এক্সাম্পল গুলো পড়ে নেবে। আশা করি তোমাদের এক্সামে কোনো সমস্যা হবে না। যদি আমি CO আর CO2 নেই, তাহলে কি হবে, CO CO2 নেই, এখানে দেখো দুটো কার্বন কিন্তু কনস্ট্যান্ট, তাহলে অক্সিজেন কত আছে CO তে, 16, আর CO2 তে আছে কত, 32। তাহলে এদের যদি আমরা অনুপাত করি, সরল অনুপাত করি, তাহলে কি হবে, 1:2, 1:2 অনুপাতে আছে। তাহলে 1:2 অনুপাতে যদি থেকে থাকে, তাহলে এটা হবে এই CO এবং CO2, এই দুটো কিন্তু গুণানুপাত সূত্র ব্যাখ্যা করে, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। 2 নম্বর কোশ্চেন কি বলছে, NaHCO3 এর স্থূল ও আণবিক সংকেত একই। হ্যাঁ, NaHCO3 কে আর তো সরল ভাবে তুমি লিখতেই পারবে না। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই, যেমন গ্লুকোজের আমরা স্ট্রাকচার কি জানি, C6H12O6। এর যদি আমরা স্থূল সংকেত লিখি, তাহলে হবে CH2O, অর্থাৎ 6 দিয়ে আমরা কি করেছি, ভাগ করে দিয়েছি, অর্থাৎ এখানে CH2O, এটা হচ্ছে স্থূল সংকেত, সরল ভাবে লিখেছি। এটা আর সরল করা যাবে না। সেরকম NaCO3 সোডিয়াম বাইকার্বনেটকেও আমরা এটাই স্থূল সংকেত, এরা আণবিক সংকেত যা ওটাই স্থূল সংকেত। ঠিক আছে, তাহলে 1 নম্বর বিবৃতিটি ঠিক। কারণ কি বলছে, তাপের প্রভাবে NaCO3 কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে। না, হ্যাঁ, তাপের প্রভাবে সোডিয়াম বাইকার্বনেট কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে, কিন্তু এটা এর কারণ হতে পারে না। তাহলে কি, এ এবং আর বোথ কারেক্ট, কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এটা কি হচ্ছে, অপশন বি ইজ কারেক্ট, যেখানে দুটোই ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। এবার কি বলছে, একটি যৌগের 3 নম্বর কোশ্চেন, একটি যৌগে ভরের 3% থাকলে, সালফার থাকলে ওই যৌগের ন্যূনতম আণবিক ভর। তাহলে এটা দুটো প্রসেসে কোশ্চেন করা যাবে। তার আগে বলে দিই যে এই কোশ্চেনে যেটা ভুল আছে সেটা হচ্ছে এখানে 3% হবে না, 3% হবে না, এখানে কত হবে, এখানে হবে 8%। এখানে কত হবে, 8%। এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, এবার যদি 8% হয়, তাহলে সেই হিসাবে আমি কোশ্চেনটা করে দিচ্ছি, এবং দুটো মেথডে হবে। ফার্স্ট মেথডটা থিওরি বসালেই হবে, আর সেকেন্ড মেথডটা একটু কনসেপ্ট দিয়ে করতে হবে। দেখো 3 নম্বর কোশ্চেন করে দিচ্ছি, দেখে নাও। 3 নম্বর কোশ্চেন কি, আমরা ডাইরেক্ট চলে যাব মিনিমাম মলিকুলার ওয়েট। মিনিমাম মলিকুলার ওয়েটটা কত হবে বলছে। মিনিমাম মলিকুলার ওয়েট মানে ন্যূনতম আণবিক ভর। তাহলে মিনিমাম মলিকুলার ওয়েটটা ওয়েট অফ কম্পাউন্ড, মানে টোটাল যৌগের যে কম্পাউন্ডটা, ওয়েট অফ, যেটা আমরা ধরে নেবো 100, ওয়েট অফ কম্পাউন্ড বাই মোলস অফ সালফার। তাহলে আমরা ধরে নেবো ওয়েট অফ কম্পাউন্ডটা 100, মোলস কত, যদি 8 গ্রাম দেওয়া থাকে, তাহলে গিভেন মাস বাই মোলার মাস, তাহলে মোলস অফ সালফার কত হবে, 8/32। তাহলে এটা কত হবে, 100 ইন্টু 32 উপরে চলে আসবে বাই 8, তাহলে এটা কত আসবে, এটা আসবে 400। তাহলে অপশন কত হবে, অপশন 400, অপশন ডি। তাহলে আরেকটা মেথডে যদি আমি করতে চাই, তাহলে ওর দেখি রকম করবে, যে 8% বলছে যে মিনিমাম ওয়েট। দেখো, যৌগের যখন মিনিমাম ওয়েটের কথাটা বলেছে, তাহলে মিনিমাম ওয়েট কি, আমি ধরেই নেবো যে সালফারের মিনিমাম যতটা ওয়েট, ওটাই কম্পাউন্ডেড ওয়েট হতে বাধ্য। তাহলে 8%
of weight of compound, 8% weight of compound সমান weight of sulfur, weight of sulfur in compound একটু ইংলিশে বলে দিচ্ছি, বাংলায় বলে দিচ্ছি যে 8% ওয়েট অফ কম্পাউন্ড, অর্থাৎ 8% যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের মধ্যে ওয়েট, অর্থাৎ 8/100 ইন্টু ওয়াই সমান ওয়েট অফ সালফার ইন কম্পাউন্ড। তাহলে সালফারের কত হবে, ধরো 32, তার যে পারমাণবিক ওয়েট, এবং তার সংখ্যা আমি ধরে নেব কত, সংখ্যা আমি ধরে নেব a। তাহলে y সমান হবে, তাহলে কম্পাউন্ডটার ওয়েট y সমান 32 ইন্টু 8 বাই 32 ইন্টু 8 হবে না, 32 ইন্টু 100 বাই কত হবে 8, আর এ তাহলে এখানে কি 400 এ, তাহলে মিনিমাম ওয়েট যদি হয় তাহলে এ কত হবে, একটা সালফার একটা, অর্থাৎ কত 400। তাহলে এখান থেকেও আমাদের অপশন কত হচ্ছে, অপশন ডি। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। তারপরে 4 কোশ্চেন কি আছে, ক্রোমিয়াম 24 পরমাণু সর্বোচ্চ কতগুলি N+L সমান 4 সম্পর্ক মেনে চলবে, N+L সমান 4 সম্পর্ক মেনে চলবে। তাহলে ক্রোমিয়াম 24 এর আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখব। 4 নম্বর কোশ্চেন, Cr24 ইলেকট্রন বিন্যাস কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাহলে কত হলো 20 হয়েছে, 20টা ইলেকট্রন হয়েছে, তারপর 4s2, তারপর 3d4, অ্যাকচুয়ালি 3d5 হয় 4s1 হয়, 3d5 4s1। তো এবার আমরা কি নেব, N+L, কি বলেছে কোশ্চেনে বলছে N+L সমান 4, অর্থাৎ N+L সমান 4। তাহলে 4s এর ক্ষেত্রে N+L কত, N+L, তাহলে s এর ক্ষেত্রে l মান 0, n এর ক্ষেত্রে 4, তাহলে 4 + 0 সমান 4। তাহলে N+L সমান 4 হচ্ছে, মানে এখানে আছে দুটো ইলেকট্রন, তাই তো, এখানে আছে দুটো ইলেকট্রন। এর ক্ষেত্রে N+L কত হবে, 3d এর ক্ষেত্রে 3d এর ক্ষেত্রে N+L, ওখানে তো N+L 5 হয়ে যাচ্ছে, না N+L কত হচ্ছে, N+L যদি হয় তাহলে 3 + 2, তাহলে 5 হয়ে যাচ্ছে, না এটা হবে না, 5 হয়ে যাচ্ছে, আচ্ছা 4s। তাহলে আচ্ছা এখানে আমাদের যেটা চেঞ্জ করতে হবে, আমি লিখে দিলাম 3d5 4s1 4s1 3d5, আর এখানে যেটা হচ্ছে 3p6 3p2 করে দিয়েছি, 3p6 হবে। তাহলে আমাদের এটা হবে না, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। তাহলে আমাদের যেটা হলো N+L এ 2 একটা বেরোলো, যেটা 2 না 1 1, এটা আমাদের কত আছে 1 ইলেকট্রন। আর একটা কত 3p তে দেখি, যেটা n এর ক্ষেত্রে n এর মান 3, আর l এর মান p এর ক্ষেত্রে কত 1, তাহলে এখানে N+L সমান কত হবে, 3 + 1 সমান 4, তাহলে এটাও কি N+L এর মান 4, তাহলে 6 6 + 1 সমান 7 ইলেকট্রন। তাহলে কি আছে, সর্বোচ্চ সম্পর্ক মেনে চলে কটা ইলেকট্রন, 7টা, 7, অপশন সি ইজ কারেক্ট, অপশন সি কারেক্ট। তাহলে 5 কোশ্চেন কি বলছে, আব্বাও নীতি সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়, বলছে n এর একই মানের জন্য l এর
মানের বিভিন্নতার উপর বিভিন্ন উপকক্ষগুলির শক্তির ক্রম নির্ভর করে। হ্যাঁ, n এর মানের উপরেও শক্তির ক্রম নির্ভর করে, এটা ঠিক আছে। n প্লাস l এর মানের উপর উপকক্ষগুলির শক্তির ক্রম নির্ভর করে, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে কি বলছে, ঠিক আছে, তারপর কি বলছে, দুটি উপকক্ষকের n প্লাস l এর মান সমান হলে দুটি শক্তির ক্রম নির্ভর করে n এর মানের উপর। হ্যাঁ, এটাও রাইট। দুটি উপকক্ষের n প্লাস l এর মান সমান হলে উপকক্ষ দুটির শক্তির ক্রম নির্ভর করে l এর উপর। না, এটাই ভুল, আর এটাই ভুল মানে এটাই হচ্ছে কারেক্ট অপশন, সঠিক নয় চাইছে। তারপরের কোশ্চেনে আমরা যাব, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 করে দিতে হবে। কোশ্চেন নাম্বার 6 দেখানো করে দিচ্ছে। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, 0.5 কেজি ওজনের একটি ক্রিকেট বলের গতিবেগ মাস m কত দিয়েছে, 0.5 কেজি ওজনের একটি ক্রিকেট বলের গতিবেগ v দিয়েছে কত, 100 মিটার সেকেন্ড মাইনাস 1। বলটির গতির সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান, সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য, আমরা এটা কি অ্যাটমিক স্ট্রাকচার থেকে যে ডি বগলি ওয়েভলেন্থ আমরা কি পড়েছিলাম, ল্যামডা সমান h বাই পি, ল্যামডা সমান কি h বাই পি। তাহলে h বাই পি সমান আমরা কি জানি, h বাই এন ইন্টু ভি। সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের বার করতে হবে, এখানে বলছে না তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে h কত, h এর মান কত, যেটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আমি বারে বারে বলেছি সবসময় ইউনিট দিয়ে মান লিখে ক্যালকুলেশন করবে। এম কত, এম বলেছে 0.5 কেজি, ভি কত দিয়েছে 100 মিটার সেকেন্ড মাইনাস 1। তাহলে এরপরে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 1.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 35 মিটার। এবার আরেকটা জিনিস এখানে সম্পর্ক দেখে নাও, জুল সমান, তোমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, জুল সমান কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2। এটা কিন্তু আমাদের অনেক জায়গায় লাগবে, এটা বসালে এখানে মিটার আসবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1.325 ইন্টু 10 টু দি মাইনাস 35, যেটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট। তবে 7 কোশ্চেনে আমরা যাব। 7 কোশ্চেন কি, নিচের কোন কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট ইলেকট্রনের শক্তির সবচেয়ে বেশি, কোন কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট ইলেকট্রনের শক্তি। তাহলে এখানে n প্লাস এল রুল অনুযায়ী লাগবে, n প্লাস এল রুল। তাহলে n প্লাস এল যদি হয়, একটু দেখে নাও যে এখানে 5 আছে, প্রথমে n এর মান সব থেকে এটার বেশি হওয়া উচিত, কিন্তু এটার n প্লাস এল এর মান আমরা দেখব। তাহলে 5 প্লাস 0 সমান 5 হচ্ছে, তাহলে অপশন বি দেখবো, 4 প্লাস 2 দেখো 6 হয়ে যাচ্ছে, আর একটা কি এখানে কি 4 প্লাস 1 5 হয়ে যাচ্ছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ কারেক্ট। এখানে 3 টু 5 হচ্ছে, তাহলে n প্লাস এল এর মানটা আমাদের দেখতে হবে। এবারে কোশ্চেন নাম্বার 8, কোন পরমাণুর কক্ষকে ত্রিমাত্রিক বিন্যাস নির্ণয় করা হয় প্রদত্ত কোনটির দ্বারা। ত্রিমাত্রিক কক্ষক, ত্রিমাত্রিক হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম, ওই যে +1 -1 মাইনাস ইন্টু প্লাস এন, ওগুলো হচ্ছে মানে 3 ডাইমেনশন হলে তাদের বিন্যাস বিভিন্ন অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করে, যেমন ডিএক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, পিএক্স ওয়াই পি ওয়াই পি জেড, পিএক্স পি ওয়াই পি জেড, এই যে ত্রিমাত্রিক বিন্যাস, এগুলো আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে পাই। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কি আছে একটু আমরা দেখে নেব। P15 ক্রোমিয়াম 24 Fe26 Si10 অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। দেখো অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, ক্রোমিয়াম দেখেছি মানে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কটা, ক্রোমিয়ামে 6টা, কারণ 4s1 3d5 মানে কি এখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আর এখানে একটা, তাহলে 6টা অযুগ্ম ইলেকট্রন হচ্ছে ক্রোমিয়াম এর ক্ষেত্রে, অর্থাৎ 2a, 2a কোথায় আছে দেখো, এখানে 2a আছে,
আর কোথাও নেই, মানে অপশন এ তুমি চোখ বুঝিয়ে দেখবে এবং বাকিগুলো আমরা দেখবো। তারপরে কি আছে P15, P15 এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, P15 এর যদি অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয় 15, মানে 3d5, আচ্ছা 15 1s2 P15, আমি যদি একটু লিখে তোমাদের দেখিয়ে দিই 1s2 2s2 2p, কত আছে 15, 2p6 3s2 3p 3p3 3d5 15, তাহলে এখানে কত তিনটে অযুগ্ম ইলেকট্রন আছে Sp3 তে, তাহলে তিনটে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে কি হবে 1c হবে, 1c, তাহলে 1c আছে। তারপরে কি আছে 3 আছে d, 3 নম্বরে কি আছে Fe26, Fe26 এ d আছে, কারণ d এর বাইরের পক্ষে ইলেকট্রন কি 4s2 Fe, Fe এর ক্ষেত্রে কি আছে 4s2 3d6, 3d6 এর ক্ষেত্রে কটা অ্যানফার ইলেকট্রন 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 4টা আনফার ইলেকট্রন, তাহলে Fe কি Fe, তাহলে অপশন 1 ইজ কারেক্ট। আর সিলিকনের ক্ষেত্রে দুটো আনফার ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন। কোশ্চেন নাম্বার 10, প্রত্যেক এ ব্লক ভুক্ত মৌল ড্যাশ জারণ স্তর দেখা যায়। এ ব্লক মৌলের কমন জারণ স্তর হচ্ছে +3, যেটা তোমাদের 12 এ আছে, আবার পড়বে এ ব্লক এলিমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, এটা FDR এ ব্লক, সেখানে আরো ভালোভাবে জানতে পারবে। +3 এখন জেনে রাখো, এ ব্লক মৌলের +3 কমন অক্সিডেশন স্টেট হলো +3। 11 কোশ্চেন কি বলছে, মৌলগুলির প্রথম আয়নন বিভবের সঠিক ক্রম। কি বলছে প্রথম আয়নন বিভবের সঠিক ক্রম, যে 11 কোশ্চেন, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তাহলে প্রথম আয়নন বিভব এনথালপির মান সব থেকে নাইট্রোজেন, কারণ তিনটে আনপেয়ার ইলেকট্রন অর্ধপূর্ণ আছে, তার জন্য এর আয়নন এনথালপির মান বেশি হয়। তারপরে আয়নন এনথালপির মান বেশি, তারপরে হয় অক্সিজেন, তারপরে কার্বন, তারপরে বোরন, তাহলে নাইট্রোজেনের সব থেকে বেশি, অর্থাৎ নাইট্রোজেনের এখানে বেশি দেয়নি, কিন্তু এখানে যেটা আমাদের বলা আছে যে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি, তারপরে কার্বন, তারপরে বোরন, অর্থাৎ অপশন এ ইজ কারেক্ট। 22 আইউপ্যাক নিয়ম অনুসারে 109 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির চিহ্ন কোনটি, তাহলে 12 কোশ্চেন আমরা করব। 12 কোশ্চেন কি আছে 109, অর্থাৎ কি হবে 1 এ কি হয় আমরা জানি আর্ম, 0 তে কি হয় নীল, 9 এ কি হয় ইয়াং, তাহলে এর সংকেত কি হবে UN E, তাহলে অপশন সি কারেক্ট। এবার যে কি বলছে 13 কোশ্চেন, Na+F- Mg2+ আর O2 মিসিং হয়ে গেছে, Mg2+ আর O2- আয়নগুলো ব্যাসার্ধের ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম কি হবে, ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম খুব ইজি দিয়েছে। 13 কোশ্চেন দেখে নাও, যে সব থেকে বেশি ব্যাসার্ধ হবে O2-, তারপরে কি আছে F-, তারপরে কি আছে Na+, তারপরে কি আছে Mg2+। এবার অনেক এগুলো কিভাবে করবে, খুব ইজিলি, এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা গুনে নিতে হবে, যে এখানে কত ইলেকট্রন সংখ্যা, অক্সিজেন কত ছিল, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, এবং তার ইলেকট্রন সংখ্যা এখানে 10 ইলেকট্রন, তাহলে আর এখানে কত ইলেকট্রন 9 ইলেকট্রন, এখানে কত ইলেকট্রন আছে এখানেও 10 ইলেকট্রন, এখানে তো 9 ইলেকট্রন নয়, এখানেও তো 10 ইলেকট্রন, F- তো 9 আর একটা ইলেকট্রন নিয়েছি, তাহলে এখানেও 10 ইলেকট্রন আছে, আর এখানেও 10 ইলেকট্রন, তাহলে সবার কিন্তু 10 ইলেকট্রন, কিন্তু প্রোটন কটা আছে, এর প্রোটন আছে কটা 8 প্রোটন, এর প্রোটন কটা আছে 9 প্রোটন, এর প্রোটন কটা আছে, যেহেতু পারমাণবিক অঙ্ক 11 ছিল, তাহলে প্রোটনও 11টা হবে, 11 প্রোটন, তাহলে Mg কটা Mg 12 প্রোটন, তাহলে দেখো যে 8 প্রোটন 10 ইলেকট্রনকে টানছে, এখানে 9 প্রোটন 10 ইলেকট্রনকে টানছে,
এখানে 11 প্রোটন 10 ইলেকট্রনকে টানছে, 12 প্রোটন 10 ইলেকট্রন। স্বভাবতই যেখানে 8 প্রোটন 10 ইলেকট্রনকে টানছে সেখানে কি কম টানতে পারবে, অর্থাৎ তার রেডিয়াসটা অনেক তুলনামূলক বড় হবে, তাহলে সেখানে O2 মাইনাসের সাইজটা একটু নরমালি বড় হবে। তাহলে F মাইনাস, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে কাছি টানাটানি প্রতিযোগিতার মতো। তারপরে কি আছে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, BF3 ও BF4 মাইনাস BF3 তাহলে এখানে অপশন কোনটা হলো, এখানে O2 মাইনাস, এটা অপশন এইচ কারেক্ট। 14 কোশ্চেন কি বলছে, 14 কোশ্চেন বলছে BF3 থেকে BF4 মাইনাস আয়ন গঠনের বি এর সংখ্যা। হ্যাঁ, এটা আমি তোমাদের এঁকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। যেখানে BF3 কিরকম থাকে, BF3 হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, এফ এফ এফ, আর BF4 মাইনাস হচ্ছে টেট্রাহাইড্রাল, এফ 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 এফ, এখানে মাইনাস। তাহলে এটা হচ্ছে কি, আমি বলেছিলাম লোন পেয়ার আছে, ব্যাক বন্ডিং করে, তার জন্য এর হচ্ছে sp2, আর এর কি, এটা হচ্ছে sp3, চারটে সিগমা, তাই sp3 এর sp2, তাহলে sp2 থেকে sp3 তে কনভার্ট হয়েছে, sp2 থেকে sp3, অপশন বি ইজ কারেক্ট। তার মধ্যে 15 কোশ্চেন কি হবে, 15 কোশ্চেন নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী চরিত্র বেশি। সমযোজী চরিত্র নিচের দিকে নামলে সমযোজী চরিত্র পাবে, যেটা হচ্ছে SnF2 সমযোজী চরিত্র সব থেকে বেশি। তারপর 16 কোশ্চেন, বিবৃতি 1, অর্থনাইট্রোফেননের আন্তঃআণবিক হাইড্রোজেন উপস্থিতির কারণে এটি উদ্বায়ী। হ্যাঁ, এটা ঠিক আছে, অর্থনাইট্রোফেননের কি হয়, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড হয়। একটু দেখিয়ে দিই তোমাদের, তার জন্য এটা একটু তুলতে হবে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে একটু সুবিধা হবে। অর্থনাইট্রোফেনল, কারণ তোমাদের তো এখন অ্যারোমেটিক হয়নি ক্লাস 11, তো একটু দেখিয়ে দিই যে অর্থনাইট্রোফেনল কাকে বলা হয়। অর্থনাইট্রোফেনল, ওকে, অর্থনাইট্রোফেনল, তাহলে প্রথম এখানে OH আছে, ফেনল হলো, তবে অর্থ পজিশনে NO2, N ডবল বন্ড O মাইনাস, আর এখানে প্লাস, তাহলে এইখানে কি হয়, এখানে একটা হাইড্রোজেন বন্ড করে, যাকে একটু হাইলাইট করে দিই, এখানে একটু হাইড্রোজেন বন্ড হয়েছে, আর এইটা একই অণুর মধ্যে হয়েছে, তার জন্য একে কি বলা হবে, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ড, আর এটার জন্যই এ উদ্বায়ী হয়, এটার জন্য এটা উদ্বায়ী হয়, যেটা তোমাদের কেমিক্যাল বন্ডিং এ পড়ানো হয়েছিল, এবং কেমিক্যাল বন্ডিং এ আছে, সবাই নোটটা খুলে একটু দেখে নিন। এবার বিবৃতি কি বলছে, বিবৃতি বলছে এই অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডের উপস্থিতির জন্য অর্থনাইট্রোফেনলের গলনাঙ্ক বেশি। না, অর্থনাইট্রোফেনলের গলনাঙ্ক কম হয়, গলনাঙ্ক কি হয়, কম হয়, তাহলে গলনাঙ্ক কি হয়, কম হয়, তাহলে আমাদের কি হবে, যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, গলনাঙ্ক কিন্তু বেশি হয় না, কম হয়, তাহলে অপশন ডি, যে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 কিন্তু মিথ্যা। 17 কোশ্চেন কি বলছে, নিচের কোনটি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু আমরা কি জানি, যেটা ইলেকট্রন ঘাটতি সম্পন্ন অণু, NH তে ইলেকট্রন প্রচুর আছে, PCl3 তেও ইলেকট্রন আছে, তারপরে PH3 তেও আছে, BCl3 যেটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করে, এটা হচ্ছে ইলেকট্রনের ঘাটতি সম্পন্ন। এবার 18, VSEP এর তত্ত্ব অনুযায়ী SF4 এর গঠনাকৃতি। আচ্ছা, SF4 এর গঠনাকৃতি হলে আমরা প্রথম কি, সেই VSEP থেকে ওর হাইব্রিডাইজেশন নাম্বার আমরা ক্যালকুলেট করব, যেটা হাফ, কি জানি, সালফারের বাইরের পক্ষে ইলেকট্রন সংখ্যা কোটা 6 প্লাস মনোভ্যালেন্ট অ্যাটম 4, তাহলে আমরা এখানে 6 প্লাস 4 10, অর্থাৎ 5 পাবো, 5 হলে sp3d, অর্থাৎ পেন্টাগোনাল বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল, এরকম পেন্টাগোনাল বাইপিরামিডাল, ঠিক আছে। তাহলে পেন্টাগোনাল বাইপিরামিডাল, কিন্তু এখানে পেন্টাগোনাল বাইপিরামিডাল হবে না, কারণ এখানে 4 অ্যাটম আছে, তাহলে কি হবে, বিকৃত চতুষ্ফলকীয় হবে, নাহলে এখানে সিসো হওয়া উচিত ছিল, যে এরকম এরকম এই দিকে লোন পেয়ার যদি থাকে আর এরকম থাকে সিসো, কিন্তু এখানে যেহেতু বিকৃত চতুষ্ফলকীয় দিয়েছে, তাহলে আমরা এটাই নেব, অপশন বি নেব, বিকৃত চতুষ্ফলকীয়। 19 কোশ্চেন, নিচের কোন অণু বা আয়নটি পরাচুম্বকীয়, নিচের কোন অণু বা আয়নটি পরাচুম্বকীয় হয়। এখানে একটু ট্রিক্স বলে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও যে ট্রিক্সটা কি, যে এখানে যেগুলো এই যে
পরাচুম্বকীয় বা তিরস্চুম্বকীয় বলবে, এখানে কি করবে তোমরা, যে প্রথম টোটাল ইলেকট্রনটা হিসাব করে নেবে। আমি যেটা শিখিয়েছি যে এমওটি দিয়ে আমরা যেটা জানি যে মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে, যে এমওটি একে যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে পরাচুম্বকীয়, অযুগ্ম ইলেকট্রন না থাকলে তিরস্চুম্বকীয়। কিন্তু এখানে ওরকম করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সময় চলে যাবে। তাহলে আমরা কি করব, টোটাল ইলেকট্রনটা হিসাব করে নেব। তাহলে N2 এর ক্ষেত্রে 19, N2 এর ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কত, 14। O2 এর ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কত, 16 ছিল, O2 2 মাইনাস 1 18 ইলেকট্রন। আর N2 কি আছে, 2 মাইনাস, তাহলে এখানে কত, 14 প্লাস 2 মানে 16 ইলেকট্রন, 16 ইলেকট্রন। আর C2 এর ক্ষেত্রে কত, 6 ইন্টু 2 মানে 12 ইলেকট্রন। তাহলে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে যদি ইভিন নাম্বার অফ ইলেকট্রন হয়, তাহলে ইভিন নাম্বার ইলেকট্রন যদি হয়, জোড় সংখ্যক ইলেকট্রন, আচ্ছা একটু বাংলায় লিখে দিচ্ছি, জোড় সংখ্যক ইলেকট্রন, এটা হচ্ছে জোড় সংখ্যক ইলেকট্রন হলে সেটা হচ্ছে ডায়াম ম্যাগনেটিক অর্থাৎ তিরস্চুম্বকীয়। শুধু তিরস্চুম্বকীয় বলে লিখে দিচ্ছি, তিরস্চুম্বকীয়। আর যদি বিজোড় হলে, হাতের লেখাটা একটু বুঝে নাও, বিজোড় সংখ্যা হলে, সংখ্যা ইলেকট্রন হলে তখন কি হবে, পরাচুম্বক। কিন্তু এবার অনেকে ভাবছো যে স্যার এখানে তো কোনো, সবই তো যোগ, তাহলে সবাই তো তিরস্চুম্বকীয়, কিন্তু পরাচুম্বকীয় কোথায়, এখানে তো চাইছে পরাচুম্বকীয়, তাই না, এখানে তো চাইছে পরাচুম্বকীয়, তাহলে পরাচুম্বকীয়টা কোথায়, যে এর মধ্যে আমাদের আবার এক্সেপশন আছে। এক্সেপশন কি আছে, এক্সেপশন বলছে যদি জোড় সংখ্যক ইলেকট্রন 10, এক্সেপশন জোড় সংখ্যক ইলেকট্রন যদি 10, 16, 32 যদি এই সংখ্যক ইলেকট্রন থাকে, তখন তারা কি হয়ে যায়, তখন তারা হয়ে যায় পরাচুম্বকীয়, তখন তারা কি হয়ে যায়, পরাচুম্বকীয়, পরাচুম্বকীয়। এটা ভালো মনে করি, পরাচুম্বকীয়, পরাচুম্বকীয়। তাহলে এখানে 16 ইলেকট্রন কোনটা আছে, নাইট্রোজেন, N2 2 মাইনাস, তাহলে এখানে অপশন কি হবে, N2 2 মাইনাস, অপশন সি ইজ কারেক্ট হবে, অপশন সি কারেক্ট হবে। 20 নম্বর কোশ্চেন কি বলছে, 20 নম্বর কোশ্চেন বলছে যে কোনটি একটি সমযোজী ক্লাস আকার কঠিন, এটা হচ্ছে ক্লাস আকার কঠিন, এটা হচ্ছে সিলিকন কার্বাইড, এটা হচ্ছে ক্লাস আকার কঠিন, হ্যাঁ, সিলিকন কার্বাইড। তারপরে কি বলছে, যদি খুব সুন্দর একটা কোশ্চেন দেখে নাও, 21 একটু দেখে নাও, 21 কি বলছে, যদি এক্স দেহকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে ক্লাসিত হয়, তবে এক্স এর পারমাণবিক ভর 56, আচ্ছা এর 5.6 পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে। তাহলে আমরা কি পেয়েছি, প্রথম 56 আমাদের পারমাণবিক ভর দিয়েছে, তাহলে আমরা কিন্তু নর্মালি পাই টু পাই করে বার করছি, একটু দেখে নাও। তাহলে আমরা কি জানি, তাহলে পারমাণবিক ভর পেয়ে গেছি 56 গ্রাম, 56 আমি ডিটেলস ভাষা লিখছি না, একটু বুঝে নাও, 56 গ্রাম পরমাণুর সংখ্যা, 56 গ্রামে মানে যেটা তোমাদের দেওয়া হয়েছে, যে যে ক্লাসটা দেওয়া হয়েছে, যে যৌগটা দেওয়া হয়েছে, তার যদি পারমাণবিক ভর 56 হয়, তাহলে 56 গ্রামের মধ্যে অ্যাটম সংখ্যা কত আছে, অ্যাভোগাড্রো অ্যাটম। তাহলে 5.6 গ্রামের মধ্যে কত আছে, Na/56 ইন্টু 5.6 সমান কত হবে, Na/10, এতটি আমাদের অ্যাটম আছে। তাহলে এতটি যদি অ্যাটম থাকে, এবার যেহেতু আমাদের কি বলেছে, আমাদের বলেছে বিসিসি,
বিসিসি। তাহলে নাম্বার অফ অ্যাটম কটা আছে পার ইউনিট সেলে? দুটো আছে। তাহলে দুটো অ্যাটম মিলে কটা ইউনিট সেল গঠন করে? টু অ্যাটম সমান ওয়ান ইউনিট সেল, একটা ইউনিট সেল। তাহলে Na বাই 10 অ্যাটম সমান কত ইউনিট সেল? Na বাই 10 ইন্টু 2 সমান Na বাই 20, Na বাই 20, অর্থাৎ অপশন কোনটা হবে? অপশন এ হবে কারেক্ট। তারপরে কি আছে 22, 22 কোশ্চেনটা একটু দেখে নাও। বলছে এ ও বি গ্যাসের আণবিক ওজন যথাক্রমে 36 ও 64 হলে গ্যাস দুটির ব্যাপন হারের অনুপাত কত হবে? তাহলে ব্যাপন হারের যদি অনুপাত হয়, আমরা কি জানি গ্রাহামের ব্যাপন ল থেকে? আমরা কি জানি গ্রাহামের ব্যাপন ল থেকে? আমরা জানি R1 বাই R2 সমান রুট ওভার অফ M2 বাই M1, অর্থাৎ এখানে 22 কোশ্চেনটা একটু দেখে নাও। 22 এখানে করাচ্ছি। তাহলে 22 কোশ্চেনটা যে আমরা করব R1 বাই আর কি বলছে? এ বি বলছে, তাহলে আর এ বাই আর বি সমান রুট ওভার অফ ইনভার্সলি প্রপোর্শনাল ছিল এম বি বাই এম এ। গ্রাহামের ব্যাপন ল দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট, এক্সাম ওরিয়েন্টেড। যেটা এমবি কত বলেছে? এমবি বলেছে 64 আর এম এ বলেছে 36। তাহলে আর 64, 36, তাহলে 4:3, তাহলে কত হচ্ছে? 4:3। তাহলে অপশন আমাদের কোনটা? অপশন আমাদের ডি। অপশন হলো আমাদের ডি। তারপরে কি আছে 23 কি আছে? 23 বলছে যে নিম্নোক্ত লেখচিত্র স্থির উষ্ণতায় কোনো গ্যাসের অণুগুলি বেগ বন্টন উপস্থাপন করা হলো। এক্স বিন্দুতে বেগের রাশিমালাটি হলো, এক্স বিন্দুতে মানে এক্স বিন্দুতে বেগের রাশিমালাটি। তাহলে দেখো এক্স, দেখো সর্বোচ্চ মলিকুল আছে এক্স বিন্দুতে। তাহলে সর্বোচ্চ যদি মলিকুল থাকে সেটা কি হবে? মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে এই রাশিটি রুট ওভার অফ 2RT/m, যেটা হচ্ছে মোস্ট প্রবাবল সিএম, এটা হচ্ছে সিএম। 21 লিথিয়ামকে বায়ুতে দহন করলে পদার্থ কোনটি উৎপন্ন হয়? লিথিয়ামকে বায়ুতে দহন করলে পদার্থ যেটা হবে Li2O এবং Li3n, এটা উৎপন্ন হয় Li2O, Li3n। 25 নিচের কোনটি হাইড্রেশন এনথালপির মান সবচেয়ে কম? নিচের কোনটি হাইড্রেশন এনথালপির মান, যার সাইজ বড় তার হাইড্রেশন এনথালপির মান সবথেকে কম। সাইজ ছোট, যত চার্জ ডেনসিটি বেশি হবে হাইড্রেশন এনথালপি বেশি হবে। সবথেকে বেশি যদি Li প্লাস এর হতে হবে, আর সবথেকে কম Rb প্লাস। তারপরে 26 কি আছে? নিচের কোন মৌলটি ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে? ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে সি, স্ক্যান্ডিয়াম ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড গঠন করে। 27 কোনটির আম্লিক দ্রবণ H2O2 এর উপস্থিতিতে কমলা বর্ণ ধারণ করে? H2O2 এর উপস্থিতিতে কমলা বর্ণ ধারণ করে, যেটা হচ্ছে TiO2, এটা হচ্ছে H2O2 এর উপস্থিতিতে কমলা বর্ণ ধারণ করে। এরপরে কি আছে 28টা একটু দেখে নাও। 28 হচ্ছে 1 নম্বর যে Na2CO3 10H2O। আচ্ছা, এটা 1 2 3 4 হবে। হ্যাঁ, 1 2 Na2CO3 10H2O, এটা হবে সলভে পদ্ধতি। এটা হচ্ছে সলভে পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। তাহলে 1C, এটা আছে, এটা আছে, এটা আছে, এই দুটো কেটে যাও। 1C সলভে পদ্ধতি, Na2CO3 10H2O। আচ্ছা, 2 নম্বর MgHCO3 সেটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। হ্যাঁ, এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তাহলে 2 হচ্ছে ডি, তাহলে অপশন সি ইজ কারেক্ট।
যে 1C যেটা হচ্ছে এটা সলভের পদ্ধতি, MgHCO3 হোল 2 এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। 3 নম্বর NaOH, NaOH হচ্ছে কি কাস্টনার কেলনার পদ্ধতি, এটা হবে। আর 4 হবে এ পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান, যেমন Ca3L2O6, এটা হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের উপাদান। তাহলে অপশন সি কারেক্ট। 29 কোশ্চেন। 29 যে সেটের যৌগটি একে অপরের থেকে ভিন্ন সেটি হলো, দেখো একে অপরের থেকে ভিন্ন, এখানে আমরা BOH হোল 3 আর H3PO3 এই দুটোই আম্লিক, আর BOH হোল 3 বেরিলিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই দুটোই কি উভয়ধর্মী, আর NaOH CaOH হোল 2 এই দুটোই কি ক্ষারীয়, কিন্তু এটা হচ্ছে কি এটা আম্লিক আর এটা হচ্ছে উভয়ধর্মী, তাহলে এইটা হচ্ছে কি ভিন্ন, একে অপরের থেকে ভিন্ন। 30 কি বলছে, বোরিক অ্যাসিডের তার অ্যাসিড ধর্ম প্রদর্শন করে গিয়ে প্রোটন ত্যাগ না, প্রোটন ত্যাগ করতে পারে না। প্রতিস্থাপনযোগ্য প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের উপস্থিতি না। জল থেকে OH মাইনাস আয়ন গ্রহণের মাধ্যমে প্রোটনের উপস্থিতি, হ্যাঁ জল থেকে OH মাইনাস নিয়ে নেয়, জল থেকে OH মাইনাস নিয়ে কি করে BOH হোল 4 এটা মাইনাস করে আর H প্লাস এটা। তারপর হচ্ছে ডাইবোরেনের সঙ্গে অ্যামোনিয়ার যৌগকে উত্তপ্ত করলে উৎপন্ন হয় বোরাজোল। 32 কোশ্চেন। নিচের কোন মৌলটিতে 3C2E বন্ধন দেখা যায়? 3C2E তিনটে সেন্টার আর দুটো ইলেকট্রন বন্ড, তিনটে সেন্টার দুটো ইলেকট্রন বন্ড কোনটা জানো? ডাইবোরেন, তিনটে সেন্টার দুটো ইলেকট্রন, যেটা এখানে একটু দেখে নাও, আমি দেখিয়েছিলাম হচ্ছে H B H B, মানে ডট H, এখানে H H H, এই দুটো হচ্ছে এই তিনটে সেন্টার, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, দেন ডাইবোরেন B2H6। এবং নিচের কোন মৌলটি ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না? নিচের কোন মৌলটির ক্যাটিনেশন ধর্ম দেখা যায় না? যেটা PB লেড, লেডের সব থেকে বড় সাইজ হয়ে যায়, ক্যাটিনেশন ধর্ম দেখাতে পারে না। সিসি বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক ড্যাশ অণুতে, যেটা হচ্ছে হীরক, হীরকের সিসি বন্ধন দৈর্ঘ্য সর্বাধিক। 34 33 বায়ুতে সামান্য কার্বন মনোক্সাইডের উপস্থিতিতে শনাক্তকরণে ব্যবহৃত যৌগটি হলো, শনাক্তকরণে ব্যবহৃত যৌগটি হলো I2O5, I2O5 হলো ব্যবহৃত যৌগটি। হ্যাঁ, ঠিক আছে, এই হলো কমপ্লিট এক্সপ্লানেশন, সঙ্গে সলিউশন তোমরা দেখে নেবে, সেমিস্টার 1 এর জন্য খুবই বেনিফিট হবে তোমাদের জন্য। থ্যাংক ইউ।